পড়ন্ত বিকেলের শেষ আলোটা তখন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। চারিদিক হালকা কমলা আভায় ভরে গেছে। বাতাসে মিশে আছে গোধূলির নরম গন্ধ। পাখিরা গাছের ডালে ফিরে যাচ্ছে, আর দূরের মসজিদ থেকে মাগরিবের আজান পড়ার অপেক্ষায় যেন স্থির হয়ে আছে চারিপাশ। পার্কের একপাশে বিশাল একটা গাছ, তার নিচে দাঁড়িয়ে আছে রিশা আর আকাশ, দুজন দুজনার পাশে, অথচ মনে হচ্ছে দূরত্বটা অনেক বড়। রিশা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশও নিস্তব্ধ, যেন নীরবতার মধ্যেই তার একে অপরের অগণিত কথা শুনে নিচ্ছে, তবুও মুখে কোনো শব্দ নেই। অথচ এই সাক্ষাৎ তো ছিল কথা বলার জন্যে, মনের কথা বলার জন্য, কিন্তু কোথাও যেন জমে থাকা অজস্র অনুভূতি মুখে আসতে পারছে না। আধা ঘন্টারও বেশি সময় কেটে গেল। সূর্যের আলো ধীরে ধীরে হারিয়ে গিয়ে চারিদিকে মৃদু অন্ধকারে ঢেকে গেছে। পার্কের বাতিগুলো একে একে জ্বলে উঠছে। ঠিক তখনই আকাশ ধীরে হালকা গলায় নীরবতা ভেঙে পড়ল। ঋষা, আমি কিছু কথা বলবো, চুপ করে শুনবে কথাগুলো। আকাশের কণ্ঠে এমন এক গাম্ভীর্য আর কোমলতা মেশানো স্বর, যা শুনে রিশা হঠাৎ মাথা তুলে তাকালো তার দিকে। চোখের ভেতর চকচক করে উঠল অদ্ভুত এক আলো। আমি কিছু কথা বলবো, এই কথাটা শুনেই বুকের ভেতর হালকা ঝড় বইতে লাগলো। মনে হলো আকাশ কি তবে অবশেষে বুঝেছে তাকে। হয়তো আজ সবকিছু স্পষ্ট হয়ে যাবে। বুকের ভেতর দোলা দিয়ে উঠল আশার এক নতুন তরঙ্গ। কিন্তু সে আশার বাতাস বেশিক্ষণ স্থায়ী হলো না। আকাশের পরের কথাগুলো যেন কাটার মতো বিঁধল রিশার হৃদয়ে। আকাশ ধীর গলায় বলল, আশা করি আমার কথাগুলো বুঝবে, কোনো রকম পাগলামি করবে না। তুমি জানতে চাইছিলে না আমি তোমাকে ভালোবাসি কিনা? এই প্রশ্ন শুনে রিশার চোখের ভিতর আলো আরো বেড়ে গেল। বুকের ভিতর কেমন এক মিষ্টি কাঁপুনি। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল, চোখের দৃষ্টিতেই উত্তর পেতে চাইল। আকাশ এবার আর থামল না। অনেক দিনের বাধা কথাগুলো একসাথে বেরিয়ে আসছে তার ভেতর থেকে। তোমার সব ইচ্ছা আমি পূরণ করতে পারবো না ঋষা, এটা সত্যি। কিন্তু একটা কথা মেনে নাও, আমি তোমাকে ভালোবাসি। কবে কখন জানি না। অনেক চেষ্টা করেছি যেন মনটা তোমার দিকে না যায়, কিন্তু পারিনি। না চাইতেও এই বেহায়া এমন তোমার মায়ায় জড়িয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি ঋষা, নিজের থেকেও বেশি ভালোবাসি। ভালোবাসি, এই শব্দটা আকাশের ঠোঁট থেকে বের হতে রিশার পুরো শরীরে যেন বিদ্যুতের শিহরণ বইল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। মনে হলো তার সমস্ত পৃথিবী আজ আলোকিত হয়ে গেছে একটি শব্দে, যাকে সে এতদিন নিজের প্রাণ দিয়ে ভালোবেসেছে, যার জন্য কেঁদেছে, যন্ত্রণায় পুড়েছে, সেই মানুষ আজ নিজ মুখে বলছে ভালোবাসি। এই অনুভূতির রেশ ভাষায় প্রকাশ করার মতো নয়। এ যেন সমস্ত দুঃখের বিনিময়ে পাওয়া এক মুহূর্তের আনন্দ, যার ওজন মাপা যায় না। আকাশের কণ্ঠ থামছে না। দেখো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু নিজের ভালোবাসাকে অস্বীকার করছি বারবার। নিজের মুখে বলছি তুমি অন্য কারো হয়ে যাও, আমার থেকে দূরে থাকো। জানি এটা নিষ্ঠুর শোনাচ্ছে, কিন্তু আমি তোমার ভালো চাই রিশা। আমি জানি আমার জীবনের বাস্তবতা কেমন। আমি তোমাকে সব সুখ দিতে পারবো না, তাই ভালোবাসি। তাই ভালোবেসেও তোমাকে নিজের কাছে টেনে নিচ্ছি না। তোমাকে হারাতে চাই না, তবু ভালোবাসা আড়াল করছি তোমার ভালো চাওয়ার জন্য। এই কথাগুলো বলার সময় আকাশের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ল। সে মুখ ফিরিয়ে নিল, রিশার সামনে দুর্বল হয়ে পড়তে চায় না। কিন্তু রিশা ততক্ষণে স্থির হয়ে গেছে, চোখের জল থামছে না, বুকের কষ্টটাও না। সে হঠাৎ বলে উঠল কাঁপা কণ্ঠে, আপনি আমাকে ভালোবাসেন? এই কথাটা শোনার পর আমার ভেতরের অনুভূতিটা আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি কল্পনাও করতে পারবেন না আমি কতটা আপনাকে অনুভব করি। কিন্তু আপনি বলছেন আপনি আমাকে ভালোবাসেন, অথচ নিজের করতে চান না। এটা কেমন ভালোবাসা? আপনি আমার ভালো চাইছেন, কিন্তু আমাকে চাইছেন না। এটা কি আশ্চর্য না? রিশার কথাগুলো শুনে আকাশ নিঃশব্দে মাথা নিচু করে ফেলল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। এই মেয়েটা বুঝবে না, সে ভাবলো মনে মনে। ভালোবাসা কখনো কখনো যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। আকাশ ধীরে বলল, খুব নরম কণ্ঠে, রিশা, তোমার চোখের জল আমার দুর্বলতা। আমি জানি তুমি বুঝতে পারছো না, কিন্তু বিশ্বাস করো, এই দূরত্ব, এই কষ্ট, এই ত্যাগ সবই ভালোবাসা। তারা বাইক রাইডের পর রাজীব ভাইয়ের গাড়িটা দেখতে পায়। রাজীব ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিয়ে তারা দুজন রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। পথে নাফিসা বাইরের আবহাওয়া উপভোগ করছিল। কাছে মুখ ঠেকিয়ে দূরের পাহাড়, গাছপালা, রাস্তার ধারে ঝিরিঝিরি বাতাসে উড়ে যাওয়া ধুলোয় ওর মন ভরে যাচ্ছিল। মাঝে মাঝে বই পড়ছিল সে। সাইমান নিজেই হাতে বইটা ধরিয়ে দিয়েছিল, যেন ঘুরতে এসে নাফিসার পড়াশোনার কোনো ক্ষতি না হয়। খেয়ালখুশি আর যত্নের মিশেলে তার হালাল পুরুষটা পড়তে পড়তে একসময় কখন যে নাফিসা ঘুমিয়ে পড়েছিল সে নিজেও টের পায়নি। চোখ মেলে দেখে চারিপাশের
এটা পুরোই অপরিচিত। একটা ছোট খোলা কটেজ, কাঠের তৈরি ছাউনি, চারিপাশে নীরবতা, আর দূরে সমুদ্রের গর্জনময় শব্দ, বাতাসে নোনা গন্ধ, ঢেউয়ের আওয়াজে এক ধরনের সুর বাজছে যেন। বুঝতে দেরি হয় না ওরা কক্সবাজারে চলে এসেছে, আর সাইমনই তাকে এই রুমে রেখে গেছে। চোখ ঘুরে চারিপাশে তাকিয়ে দেখে কোথাও সাইমন নেই। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়া একজন স্টাফ ভেতরে এসে বলে, স্যার বাইরে গিয়েছেন ম্যাডাম, আমাকে বলেছেন আপনার দেখাশোনা করতে। নাফিসা নরম গলায় বলে, ঠিক আছে। তারপর মাথা নেড়ে ফ্রেশ হতে যায়। শাওয়ারের ঠান্ডা পানি গায়ে পড়তেই যেন ক্লান্তি গলে যায়। বের হয়ে হালকা কিছু খেয়ে নেয়। তারপর ব্যাগ থেকে নিজের বইটা বের করে কাঠের বারান্দায় গিয়ে বসে। সামনে পুরো সমুদ্র দেখা যায়, দিগন্ত পর্যন্ত নীল, আর সাদা ফেনার ভরা জলরাশি। বাতাসে নরম ঠান্ডা ভাব, চুল উড়ে এসে গাল ছুঁয়ে যায়। পেছনে নারিকেল গাছগুলো আস্তে আস্তে দুলছে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে। সারাদিন নাফিসা একা একাই কাটিয়েছে। সাইমন তাকে রেখে কোথায় গেছে সে জানে না। একবার ফোনে বলার প্রয়োজন বোধ করেনি। নাফিসা বই খুলে পড়তে থাকে, কিন্তু মাঝে মধ্যে চোখ উঠে যায় সামনের দিকে। ঢেউ ভাঙা শব্দে মনটা যেন ক্রমে হালকা হয়ে আসে, এক অজানা শান্তিতে ভরে যায়। হাওয়া লাগতে লাগতে পাতা উল্টাতে উল্টাতে কখন যে চোখের পাতা ভারী হয়ে আসে সে টেরই পায় না। বইটা কোলে খোলা পড়ে থাকে, আর নাফিসা ঘুমিয়ে পড়ে সমুদ্রের মায়াবী সুরে, হাওয়ার নরম ছোঁয়ায়। নিঃশব্দ বিকেলে নিস্তব্ধতার ভেতর দলের ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে আছে সাইফান। আর কয়েক মাসের মধ্যেই নতুন ভোট শুরু হবে, সেই নিয়ে দলের ছেলেদের সঙ্গে আলোচনা করছে। আজকে মূলত এসেছিল ব্যানার পোস্টার কোথায় কোথায় লাগানো হবে তার খোঁজ নিতে। সব কাজ শেষ হয়ে গেলে দলের ছেলেরা খাওয়ার জন্য আবদার করে বসে, তাই সাইফান সবাইকে নিয়ে পার্কের ভিতর একপাশে বসে নাস্তা করতে লাগলো। হাতে হাতে নাস্তা বিলিয়ে দিচ্ছে, হাসাহাসি চলছে, রাজনীতির আলাপ জমে উঠেছে। এই সময় হঠাৎ সাইফানের ফোনে কল আসে। ফোনটা কানে ধরে সে একটু একপাশে গিয়ে কথা বলতে শুরু করলো। কথা শেষ করে যখন ফিরে আসছিল তখন চোখ পড়ল দূরে একপাশে দাঁড়িয়ে থাকা একটা পরিচিত মুখে। চোখ কুচকে ভালো করে তাকাতে চিনে ফেললো ওটা জারিন। ওর মুখে অদ্ভুত এক দুশ্চিন্তা, ভ্রু কুচকানো, মনে হচ্ছে যেন কোনো বড় চিন্তায় আছে। সাইফান অবাক হয়ে নিজের মনে বলল, এই সময় এখানে চশমা কি করছে? সন্ধ্যা নামছে, একটু পরেই আজান হবে, পার্ক বন্ধ হয়ে যাবে। এরকম সময় একা একা এখানে দাঁড়িয়ে? ফোনটা পকেটে রেখে কপাল গুটিয়ে সাইফান জারিনের দিকে এগিয়ে গেল। ওদিকে জারিন বারবার আশেপাশে তাকাচ্ছে, মনের মধ্যে টেনশন। ওদের দুজনার ঝামেলা কি শেষ হলো, নাকি আবার কিছু কথা হবে? তার উপর এই জায়গায় মশার বংশবিস্তার যেন পুরোদমে চলছে। পা থেকে হাত, কোথাও শান্তি নেই। একটা মশা এসে হাতের উপর বসতে জারিন বিরক্ত হয়ে অন্য হাত দিয়ে মারতে গেল। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো, এই চশমা, ভর সন্ধেবেলা এখানে একা একা কি করছো? নিজে তো সাধু সন্ন্যাসীর মতো চলে বেড়াও, তাই না? এত কিছু জানো, অথচ এইটুকু জানো না সন্ধেবেলা একা পার্কে দাঁড়ানো ঠিক না। জারিন চমকে ঘুরে তাকাতে সামনে সাইফান, মুখে আগের মতে বিরক্তি আর আত্মবিশ্বাস মিশে আছে। এই বেয়াদব অভদ্রলোক, চুপ! রাগে ফুঁসে উঠল জারিন। আপনার জন্য এই মশাটা আমার রক্ত খেয়ে পালিয়ে গেল, মারতেও পারলাম না। সাইফান কপাল জোড়া ভাঁজ করে, দিনকে দিন তো মোটো হচ্ছ। বেচারা মশাটা একটু রক্ত খেয়ে তোমার ডায়েটের হাত থেকে বাঁচার চেষ্টা করছে। তুমি কি ভাবছো চশমা মশাটাকেও দুনিয়া থেকে বিদায় করবে? জারিন এবার রাগে গজগজ করতে লাগলো। এই লোকটার সাহস দেয়, এত খারাপ ব্যবহার করেও নির্লজ্জের মতো কথা বলতে এসেছে, আর এখন আমাকে মোটু বলছে। সাহস কত! সে আঙ্গুল তুলে বলল, এই নির্লজ্জ অসভ্য মানুষ, আপনার লজ্জা করে না আমার সঙ্গে কথা বলতে? এত কিছু হয়ে যাওয়ার পরে এত স্বাভাবিক কথা বলতে পারেন? আপনি আমাকে মোটা বলছেন? আমার হাইট আর ওজন একদম ঠিক আছে। আপনি বরং আপনার ওই সাদা চামড়া কিভাবে বাদামি করবেন সেটা ভাবুন। আপনাকে মোটো বাঙালি বাঙালি লাগে না। সাইফান ভুরু কুচকে রেগে গেল। এই চশমা, তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বলছো? তার ঠোঁটে হালকা হাসি, চোখে বিরক্তি। আমার ফর্সা গায়ের রং কত মেয়ে ক্রাশ খায় জানো? এই সাদা চামড়ার জন্যই সবাই পাগল হয়ে যায়, আর তুমি বলছো বাদামি হয়ে যাই? এত সুন্দর পোলারে কেউ এইভাবে কথা বলে নাকি? স্বর একটু নিচু করে বলল, এই মুখ সামলে কথা বলো চশমা। আমি যদি অন্যায় করে থাকি আমি সরি বলছি। যেখানে তোমারও সমান দোষ ছিল তবু আমি ক্ষমা চেয়েছি, কিন্তু তোমার দেমাগ কমে না। আমার মতো সুন্দর ছেলে তুমি আর কোথায় পাবে না। মেয়েরা আমার উপর ক্রাশ খায়, আর আমি তোমার কাছেই প্রথম চুমু পেয়েছি। অমৃত খাওয়ার সাথে যদিও তিতা, তোমার মুখ তাই বলছে। আমার বিউটি নিয়ে কথা বললে এখানেই রফা দফা করে দিতাম তোমার। জারিন চোখ উল্টে বিরক্তির হাসি দিয়ে বলল, আইসে ফাটা বাস বাজে বেশি। আর মেয়েরা যদি সত্যি আপনার উপর ক্রাশ খেত তাহলে এতদিনে একটা গার্লফ্রেন্ড পেতেন আপনি। যত সব ফাউল কথা বকেন, যান ভাইয়েন এখান থেকে। সাইফান গম্ভীর গলায় বলল,
এই চশমা, ঠিক করে কথা বলো। আমি বলছি ভালো হবে না। মেয়েরা আমার উপর ক্রাশ খায়, সেটা একদিন ভালো করেই বুঝবে, তখন জ্বলবে আর আমার পিছন পিছন ঘুরবে। আমি অভিশাপ দিলাম, একদিন আমার জন্য তুমি কাঁদবে, আমার উপর ক্রাশ খাবে। আমিন। জারিন মুখ কুচকে বমি করার ভান করে বলল, আহ, বমি চলে আসছে। আমি জারিন, আপনার উপর ক্রাশ খাবো? ইম্পসিবল। দরকার হলে রিক্সাওয়ালার উপর ক্রাশ খাবো, কিন্তু আপনার উপর না, ধলা বিলাই কোথাকার। সাইফান হেসে বলল, তাই নাকি? তোমার চোখে আমি পড়বো কেন? ওই কানা দেড় ব্যাটারি চোখ দিয়ে যেটুকু দেখতে পাও, তাতে রিক্সাওয়ালা আমাকেই ভালো দেখাবে তোমার খাওয়ার ক্রাশের জন্য। বলতে বলতে সাইফান চোখ হঠাৎ পড়ল দূরে বিশাল গাছটার নিচে। রিশা গভীরভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখে অনুরোধ, কণ্ঠে কাঁপুনি। প্লিজ সবকিছু বাদ দিয়ে শুধু আমাকে নিয়ে ভাবুন। এসব হিসেব, এসব বাস্তবতা নিয়ে ভাবিয়েন না। আমি আপনাকে চাই, শুধু এতটুকু নিয়ে ভাবুন। আকাশ চুপ। ওর চোখে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জানে রিশার চোখের দিকে তাকালে নিজেকে দুর্বল করে ফেলবে, আর তার সঙ্গে রিশাকেও দুর্বল করে ফেলবে। সেই চোখে আশার আলো জ্বলে উঠবে, যে আলো কখনো পূর্ণ হবে না। তবু একবার জেগে উঠলে নিভানো অসম্ভব। তাই সে দৃঢ় স্বরে বলল, এটা সম্ভব নয় রিশা। আমি তোমাকে বোঝানোর জন্য সবকিছু খুলে বলছি, তুমি যাতে বুঝতে পারো, যেন পাগলামি না করো। কিন্তু তুমি... বাকিটা শেষ করার আগে রিশা আচমকা এগিয়ে এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। বুক কাঁপছে, গলা ভিজে গেছে কান্নায়। প্লিজ প্লিজ আমাকে দূরে ঠেলে দেবেন না। হেঁচকি তোলা কণ্ঠে বলে উঠল সে। আমি মরে যাব, আপনি ছাড়া অন্য কাউকে কল্পনা তো আনতে পারি না আমি। আপনি কি আমার কষ্টটা বোঝার চেষ্টা করেন না? আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন, তাহলে কেন আমার কষ্টটা অনুভব করেন না? আপনি যেটাকে আমার ভালো ভাবছেন, সেটা আমার কাছে কষ্ট ছাড়া আর কিছুই না। আমি আমার ভালো আমি আমার ভালো দেখি শুধু আপনার সঙ্গেই। প্লিজ আমাকে দূরে ঠেলে দিবেন না। রিশা এক নিঃশ্বাসে কথাগুলো বলে আবারও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরল। কান্না থামছে না তার, বুকের ভিতর যেন ঝড় বইছে। আকাশের দুনিয়া মুহূর্তে থমকে গেল। হঠাৎ করে রিশা এভাবে তাকে জড়িয়ে ধরবে তা সে কল্পনাও করেনি। মেয়েটার কান্নার শব্দে বুকের ভিতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। এমন অসহায়, এমন ভাঙা লাগেনি তাকে কোনোদিনও। জানে এই মেয়েটাকে কষ্ট দিতে তার কোনো অধিকার নেই, তবু জীবনের বাস্তবতা যেন তার গলার কাটা। ওর দুই হাত নিঃশব্দে উঠল, তারপর নিঃশ্বাসের ভিতর গলে গেল ভালোবাসা, কষ্ট আর একরাশ অনিশ্চয়তা। ঠিক সেই সময় দূর থেকে একজোড়া চোখ হঠাৎ থেমে গেল তাদের উপর। সাইফান দূর থেকে দাঁড়িয়ে এসে দেখলো রিশা আর আকাশ দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে আছে। প্রথমে মুখের অভিব্যক্তি স্তব্ধ হয়ে গেল বিস্ময়ে, আর পরের মুহূর্তে তার চোখ লাল হয়ে উঠল রাগে। বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। জারিন তখনও পাশে দাঁড়িয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সাইফান একটাও কথা না বলে দ্রুত পদক্ষেপে সোজা সেই দিকে এগিয়ে গেল। মুখ গম্ভীর, চোখে আগুন, কপাল কুঁচকে আছে, দূরত্ব কমছে আর রাগে গর্জে উঠছে তার ভেতরটা। জারিন সাইফানকে হঠাৎ নিজের কথার মাঝে থেমে না থেকে তেড়ে ফুড়ে এগিয়ে যেতে দেখলো। কপাল গুটিয়ে তাকালো সাইফানের দিকে, তারপর হঠাৎ চোখ পড়ল দূরে বিশাল গাছটার নিচে দাঁড়িয়ে থাকা রিশার আকাশের দিকে। চোখ এক পলকে বড় হয়ে গেল ওর। মুখ থেকে বেরিয়ে এলো হালকা ফিসফিসে শব্দ, আল্লাহ রে আল্লাহ, রিশা আর আকাশ ভাই। ওর তো মনেই ছিল না এই দুজনের কথা। মুহূর্তের মধ্যে যখন রিশা আর আকাশকে একে অপরের বুকে শক্ত করে জড়িয়ে থাকতে দেখলো, জারিনের চোখে অদ্ভুত এক শান্তি নেমে এলো, যেন বুকের ভিতর জমে থাকা ভার হঠাৎ হালকা হয়ে গেল। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। পরক্ষণে সাইফানের কথা মনে পড়তেই জারিন দাঁত দিয়ে নিজের জিভ কামড়ে বলল, ইস, এত সুন্দর একটা মুহূর্ত চোখে পড়লো এই বেয়াদবটার। যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয়। ওর দৃষ্টি এবার সাইফানের দিকে। ছেলেটার চোখে মুখে আগুনের ছটা, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে। জারিন নিচু স্বরে নিজের মনেই বলল, এই বেয়াদবটার মুখ দেখে বুঝছি আজ কোনো না কোনো প্যাচাল হবেই। রিশার বাঁচন নাই এবার। বলে দৌড় দিল। সাইফানের পেছন পেছন দৌড়াচ্ছে, কিন্তু লম্বা কদমে তাল মেলানোই যেন অসম্ভব। তবু জারিন থামলো না, হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বলল, এই সাফায়ান ভাই, আপনি সত্যি অনেক কিউট, মাশাআল্লাহ। আমি ভুল ভেবেছিলাম আপনার উপর মেয়েরা ক্রাশ খাবে না। আসলে খাবে, একদম খাবে। বলেই সোজা গিয়ে সাইফানের সামনে দাঁড়িয়ে পড়ল। সাইফান থেমে গিয়ে ওর দিকে কটমট করে তাকালো, চোখে আগুন, গলায় রাগের আগুনে ভেজা ধমক। সামনে থেকে সরো বেয়াদব মেয়ে। আগে ওদের দুইটাকে দেখছি, তারপর তোমাকে দেখব। ওই পাখনাটা ঠিক কত বড় হয়েছে আজ দেখব আমি। দুজনের পাখনা কেটে ফেলার ব্যবস্থা করতে হবে আজ। কথা শেষ করে নিজের এক হাত দিয়ে জারিনকে সরিয়ে দিল। জারিন হোঁচট খেয়ে পেছনে পড়ে গেল, কিন্তু সাইফান থামলো না। কয়েক কদম এগিয়ে এসে এক ঝটকায় রিশার হাত ধরে টেনে নিল, আর মুহূর্তে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। সাইফান ভাই,
রিশা কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় থাপ্পড় এসে লাগলো, মুখটা একপাশে বেঁকে গেল, চোখে ঝাপসা অন্ধকার। ও বুঝে ওঠার আগে তৃতীয়বারের মতো হাত উঠলো, কিন্তু এবার হাতটা মাঝ আকাশে থেমে গেল। আকাশের শক্ত হাত ধরে ফেলেছে সাইফানের হাত। সাইফান নিজের কাজে বাধা পেয়ে ঘুরে তাকাতে চোখ পড়ল আকাশের মুখে। রাগে তার চোখ জ্বলে উঠল, ঠোঁট কেঁপে উঠল ক্রোধে। এক মুহূর্তে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আকাশের শার্টের গলা চেপে ধরল, আর অন্য এক হাতে ঘুষি মেরে দিল সরাসরি মুখে। তোকে আমি বন্ধু না, ভাই ভেবে কাছে রেখেছিলাম, তাই না? সাইফান গর্জে উঠল, কাজের শেষে তুই এমন জোচুরি করলি, আমাদের বাড়ির মেয়ের দিকেই নজর দিলি, আমার বোনের দিকে হাত বাড়ালি। কথা শেষ না হতে আবারও এক ঘুষি। আকাশের ঠোঁট ফেটে গেল, কিন্তু মুখে কোনো প্রতিবাদ নেই, কেবল নিঃশব্দে এক ফোঁটা হাসি লেগে আছে ওর ঠোঁটের কোণে। জারিন তখন ওদের দিকে তাকিয়ে স্তব্ধ, মুখে হাত, চোখ বিস্ফোরিত। রিশার মুখে থাপ্পড়ের দাগ, কানের পাশটা লাল হয়ে গেছে, মেয়েটা নিঃশব্দে কাঁপছে। জারিন ছুটে গেল ওর দিকে, জড়িয়ে ধরল শক্ত করে। রিশু সোনা, কিছু বলো না। রিশার মাথা ঝাঁঝিয়ে গেছে, কান বেজে চলেছে, চারিপাশ যেন ঘুরছে। ঠিক তখনই রিশার চোখ পড়ল আবার আকাশকে এভাবে মারছে সাইফান। ওর ভেতরটা কেঁপে উঠল। মুহূর্তেই দৌড়ে গিয়ে ওদের মাঝে ঢুকে পড়ল, দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল ওদের মাঝে, মুখে চিৎকার। থামো দুজনেই, একদম থামো। শব্দটা কাঁপছে, কিন্তু গলায় ছিল একরাশ দৃঢ়তা। এই এক মুহূর্তে জারিনের চেহারা যেন অন্যরকম হয়ে গেল, ভয়ের মাঝেও চোখে আগুন, কান্না মিশে থাকা কণ্ঠে এক অদ্ভুত শক্তি। আকাশ একবার রিশার দিকে ফিরে তাকালো, চোখে ছিল নীরবতার ক্লান্তি, আর মুখে এক ক্ষুদ্র, চোখে না ধরা হাসি। সেই একটুকু ঢেউ রিশার কাছে কোনো আশার আলো হয়ে ওঠে, কিন্তু আকাশের কণ্ঠ যখন করলো ভারী ঠান্ডা, প্রয়োজনীয় কঠোরতায় রিশার বুকটা কেমন খসে পড়ে। আকাশ বলল, আশা করি এখন তুমি আমার উত্তর পেয়ে গেছো রিশা। যে কারণেই আমি তোমাকে দূরে থাকতে বলেছি, তার সব উত্তর তুমি পেয়ে গেছো। যদি না বুঝতে পারো সেটা আমার ব্যর্থতা। ভালো থেকো, নিজের পরিবারের পছন্দের কোনো একজনকে বেছে নিয়ে ওর সঙ্গে ভালোবেসে জীবন করো। কথাগুলো যেন ধাতব কাটায় কেটে গিয়ে রিশার কণ্ঠে বশ বাঁধে। আকাশ পেছনে ফিরল, তার পা ধীর নির্বিকার, যেন সে ইতিমধ্যে পৃথিবী থেকে কিছুকাল দূরে সরে আসছে। সে চলে যেতে যেতে আরেকবার পিছনে ফিরে কেবল রিশাকে দেখলো না, ফিরে তাকালো না, কেবল থামলো, চোখ বন্ধ করলো, নিঃশ্বাস পেলে আবার অচেনা পলকে চলে গেল। সেই মুহূর্তে সাইফান রেগে ভোরে টেনে টেনে রিশাকে সামনে নিয়ে যাচ্ছে। রিশা চিৎকার করে কাঁদছে, পা থেমে নেই, বারবার হেঁচকি কেটে বলছে, আকাশ ভাই, তুমি যেও না, আমি তোমাকে ভালোবাসি। আপনি যদি আমাকে দেখতেন, প্লিজ একবার দেখুন, আমি বাঁচব না, আপনাকে ছাড়া আমি মরে যাব। কিন্তু আকাশ তার দিকে ফিরে না দেখে নির্দিষ্ট দিকে শেষ হাঁটা শুরু করলো। সাইফান আরো শক্ত করে রিশার হাত নিল, চোখে বিদ্রুপ, কণ্ঠ গর্জন। চুপ, আরেকটা কথা বললে তোর খবর আছে। চুপচাপ গাড়ি থেকে বসবি, চল। বলে রিশাকে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে দরজা খুলে ধাক্কা দিয়ে ফেলে দিল। রিশা চিল্লাচ্ছে আর আকাশকে বারবার ডাকছে পেছন থেকে। জারিন রিশাকে এত অসহায় দেখে চোখে পানি চলে এসেছে, চাইলেও কিছু করতে পারছে না। সাইফানের উপর বেজায় রাগ হচ্ছে, বেশি দাদাগিরি দেখাচ্ছে বেয়াদবটা। নিজে একটা মেয়েকে কিস করে বসে, তার বেলায় কিছু না। এখন নিজের বোন অন্যজনকে ভালোবাসে, এটা সহ্য হচ্ছে না, শয়তান একটা। এখন বুঝবে না, নিজে যখন কাউকে ভালোবাসবে আর সেই ভালোবাসায় একই রকম বাধা আসবে, সেদিন টের পাবে, তার আগে না। এগুলো ভাবতে ভাবতে জারিনও গাড়ির সামনে এসে দাঁড়ালো। সাইফান এবার নিজ গাড়িতে উঠে বসতে গেলে একবার পিছন ঘুরে জারিনের দিকে তাকালো। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে নাকি উঠে বসবে? অতিরিক্ত বার বেড়ে গেছো তোমরা, এখনই গাড়িতে উঠে বসো। জোরে চেঁচিয়ে একটা ধমক দিল। জারিন সে ধমকে কেঁপে উঠল, তারপর সাইফানকে মনে মনে গালি দিতে দিতে গাড়িতে উঠে বসলো। উঠে বসার সঙ্গে সঙ্গে রিশা জারিনের উপর হামলে পড়লো, চাপতে ধরে রেখে কান্না করে দিল। সাইফান ফোন বের করে দলের ছেলেদের জানিয়ে দিল সে চলে যাচ্ছে, তারাও চলে যায়। তারপর নিজের গাড়িতে উঠে বসলো। রিশাকে এভাবে কাঁদতে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোকে যদি আর একবার শব্দ করতে দেখি আমি, কান্না না থামালে সত্যি কথা, আকাশকে আমি মেরে রেখে আসব। চুপচাপ বসে থাকবি আর আজকের পর থেকে এইসব মাথা থেকে ঝেড়ে ফেলবি। রিশা সাইফানের কথা শুনে মুখে হাত দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করলো। জারিন সাইফানের দিকে রাগী চোখে তাকিয়ে মনে মনে গালি দিচ্ছে। কারো ভালোবাসা বাড়ি ভিলেন সাজতে এসেছে। অভিশাপ দিলাম, নিজের ভালোবাসায় ও ভিলেন হিসেবে অন্য কাউকে পাবে, তখন এর মজা বুঝবে, শয়তান লোক। নাফিসা যখন চোখ মেলে তাকায় তখন দেখতে পায় চারিদিকে বেশ অনেকক্ষণ আগে সন্ধ্যা নেমে গেছে। এতক্ষণ সে ঘুমিয়েছিল ভাবতেই অবাক লাগে। উঠে রুমের ভেতরে আসে, এসে ফ্রেশ হয়ে অজু করে কাজা নামাজ আদায় করে নেয়। ঠিক তখনই স্টাফ এসে সন্ধ্যার নাস্তা দিয়ে যায়, সেটা খেয়ে নাফিসা আবারও পড়তে বসে। এর মধ্যে অনেকবার সাইমনকে কল করেছে, কিন্তু ওদিক থেকে কোনো সাড়া পায়নি। মানুষটা যে কখন কি করে কিছুই বোঝা যায় না। ও এসব ভাবনা বাদ দিয়ে আবারও বইয়ের পাতায় মুখ গুজে দেয়।
যখন গভীর মনোযোগ দিয়ে পড়ছিল ঠিক সেই সময় দরজা দিয়ে কারো ঢোকা শব্দ হলো। নাফিসা পিছনে ঘুরে তাকিয়ে দেখে সাইমান, সাথে সাথে খুশিতে মুখ ভরে উঠে সামনে এগিয়ে যায়। কিন্তু সাইমানের চোখে অদ্ভুত এক ঘোর, দৃষ্টিটা ভারী আর গভীর। সে টলতে টলতে নাফিসার দিকে এগিয়ে আসছে। নাফিসা অবাক হয়ে তাকিয়ে থাকে সাইমানের দিকে, ভয় আর বিস্ময়ে গলা কাঁপতে থাকে। আপনি কোথায় ছিলেন সারাদিন? আপনাকে এমন কেন লাগছে? সে এক পা করে পিছাতে থাকে। সাইমান মৃদু হেসে, চোখের কোণে ঘোর আর আকুলতা মেশানো। বউ, আমার ছোট্ট বউ, তুমি জানো না তোমাকে কতটা দরকার আমার এখন। সে ধীরে ধীরে আরো কাছে আসে, হাত বাড়ায় নাফিসার দিকে। নাফিসা বিভ্রান্ত, বুকের ভিতর ধুকপুক করছে। পিছাতে গিয়ে বিছানার সাথে ধাক্কা খেয়ে চুপচাপ বসে পড়ে। সাইমান নাফিসার উপর ঝুঁকে পড়ে, বিছানার সাথে নাফিসার হাত চেপে ধরে বলে, আজকে আবার একটু ব্যথা দেবে? সহ্য করবে তো আমার পিছি বউ? নাফিসা কাপা কণ্ঠে, কিছুটা লাজুক কিছুটা স্বীকারোক্তি দিয়ে শুধু মাথা নাড়ে। সাইমান একটু কাছাকাছি ঝুঁকে আসে, চুলের কেশে হালকা স্পর্শ, নাকের কাছে নরম ঘ্রাণ আর ঠোঁটে এক অদ্ভুত কোমলতা। আমার পকেট সাইজ সুখ সারা দেবে তো? তোমার স্বামীকে আজকে একটু উতলা করো প্লিজ। একটু বেশি বেশি নিজের কাছে টেনে নেব, ট্রাস্ট মি। বউ, তোমার আদরে এক চুলও কম করবো না, আরো ঘুরিয়ে দেব। তুমি শুধু সারা দেবে। আমার ভালোবাসা আর আদরে তোমাকে পাগল করে তুলবো আজকে। নাফিসার চোখে অশ্রু জড়ো, কিন্তু সে চুপচাপ সায় দেয়। হাত মৃদু শক্ত করে ধরে রাখে সাইমানের হাত। সাইমান মাথা হালকা ঝাঁকিয়ে নাফিসার কাঁধে রাখে, নিঃশ্বাস মিলিয়ে আসে। নীরবতার মাঝে এক অন্যরকম সংযোগ। বউ, তোমার গায়ের গন্ধ এত মিষ্টি কেন? এত নরম কেন তোমার গা? একদম খেয়ে ফেলতে মন চায়। তুমি কি আমাকে চাও গভীরভাবে? একবার বলো প্লিজ। নাফিসা কাঁধে মাথা রাখে, নরম কণ্ঠে বলে, আমি চাই শুধু আপনাকে। তুমি থাকলে অন্য কিছু চাই না। ব্যথা থাকলেও আপনাকেই চাই আমার স্বামী যান। সাইমান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নেয়, তারপর ধীরে ধীরে নাফিসার চোখে তাকিয়ে বলল। তুমি রেডি তো আমার সুইট ওয়াইফ? নাফিসা লাজুক আর ভালোবাসার সঙ্গে মিশিয়ে ফিসফিস করে বলল, আমি জানি, আমি সব বুঝতে চাই, শুধু আপনার কাছেই থাকতে চাই আমি। সাইমন হাত মৃদু শক্ত করে ধরে রাখলো। নিঃশ্বাস মিলিয়ে দুজনে এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। বাতাসে ঢেউয়ের নরম শব্দ, বারান্দার কাছে সূর্যাস্তের শেষ আলো, সবই যেন তাদের ভালোবাসার সাক্ষী। সাইমান আস্তে আস্তে নিজের সব ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে গেল নাফিসার নরম ঠোঁটের সাথে সাথে অধর মিলিয়ে দিল। নাফিসাও কিছুক্ষণ তাল মিলাতে লাগলো সাইমানকে সাড়া দেওয়ার জন্য। দুই হাত দিয়ে সাইমানের গলা আঁকড়ে ধরলো, কিন্তু বেশিক্ষণ তাল মিলাতে পারল না। তাহলে আহলাল পুরুষ তার উপর পাগলের মতো চুম্বনে লিপ্ত হতে লাগলো। নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে না কোনো। সাইমন দীর্ঘ চুম্বনের পর নাফিসার চোখের দিকে গভীরভাবে তাকালো। এক মুহূর্তে তার সব আবেগ, ভালোবাসা, যত্ন, উদ্দীপনা সবই একত্রিত হয়ে তার চোখের মাধ্যমে প্রকাশিত হোক। নাফিসা কিছুক্ষণ চুপচাপ থেকেও নিজের দম নিতে পারছিল না। আর নাফিসার চোখে লজ্জা ও উত্তেজনা। সাইমন ধীরে ধীরে নাফিসাকে কোলে তুলে বেডের মাঝখানে বসালো। নাফিসা প্রথমে হকচকিয়ে গেল, তবে তার দম বন্ধ করা হৃদয় ধীরে ধীরে শান্ত হলো সাইমনের উপস্থিতি অনুভব করে। দুজনের নিঃশ্বাস মিলল এবং ঘরের নিঃশ্বাস পরিবেশ যেন তাদের আবেগের সাক্ষী হয়ে দাঁড়ালো। সাইমন দুই হাত দিয়ে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে হাত বাড়ালো, কি মনে হতে হাত স্থির করে ফেললো। নাফিসাকে এক হাত দিয়ে টেনে উঠে বসালো, নিজে নাফিসার দিকে এগিয়ে গিয়ে নাফিসার হাতটা নিজের শার্টের বোতামের উপর রাখলো। শার্টের বোতাম খোলো, ফার্স্ট ফার্স্ট কাজ করবে। নাফিসা লজ্জায় লাল হয়ে গেল, ওর হাত কাঁপছে। সেটা দেখে সাইমন বলল, বউ, আমার শার্টের বোতাম খুলতে গিয়ে হাত কাঁপছে তোমার। তুমি তো প্রথম আমাকে এভাবে দেখবে না কলেজে, এর আগে দেখেছো অনেকভাবে। তাড়াতাড়ি খোলো, আমি আর ওয়েট করতে পারছি না। লেট করলে তোমাকে দিয়ে প্যান্টের চেনও খুলিয়ে নেব, সো ফাস্ট। এই কথা শোনা মাত্রই এই নাফিসার লজ্জায় মিশে যেতে ইচ্ছে করলো মাটির সাথে। চিহ, কি নির্লজ্জ হয়ে উঠেছে তার হালাল পুরুষ। বিশ্বাস নেই এই লোকের এটাও তার দিয়ে করে নিতে পারে। তাই তাড়াতাড়ি করে কাপা কাপা হাতে বোতাম খোলা শুরু করলো। নাফিসাকে এভাবে ধীরে সুস্থে কাজ করতে দেখে সাইমন বিরক্ত হয়। নাফিসার হাত হালকা করে সরিয়ে দিয়ে নিজের দুই হাত দিয়ে জোরে শার্টের মাঝ টান দিতে বোতামগুলো ছিটকে চারিদিকে ছড়িয়ে গেল। এক টান দিয়ে শার্টটা খুলে দূরে ফেললো। নাফিসা অবাক হয়ে সাইমনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে সাইমন নাফিসার জামার চেন এক টান দিয়ে খুলে দিতে নাফিসার হুঁশ ফিরল। আরও কিছু বুঝে ওঠার আগে নিজের গায়ে বস্ত্র মাটিতে আবিষ্কার করলো। সাইমন নাফিসার উপর আধা শোয়া হয়ে নাফিসার চুলগুলো কানে গুজে দিয়ে, বউ, এত অবাক হলে হবে? অভ্যাস করে নিতে হবে আমাকে। এরপর থেকে তুমি আমাকে হেল্প করবা, আর কাঁপাকাঁপি হাতে না, আবেগে আবেগ ভরা নিয়ে
তোমার হালাল পুরুষকে নিজের কাছে টেনে নেবা। বলেই আবার নাফিসার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। ক্রমাগত রাজত্ব করতে থাকলো তার পিচ্ছি বইয়ের ঠোঁটে। আস্তে আস্তে গলায় এসে নামলো। নাফিসা তার হালাল পুরুষের স্পর্শ পেয়ে হালাল পুরুষের পাগলামোতে সায় দিতে লাগলো। আগলে নিল হালাল পুরুষের সমস্ত ভালোবাসা। পুরো ঘর জুড়ে আস্তে আস্তে দুজন ছড়িয়ে পড়ল। ঘরটি ধীরে ধীরে তাদের আবেগে ভরে উঠল। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ছোট স্পর্শ, প্রতিটা দৃষ্টি তাদের মধ্যে এক নতুন ধরনের সংযোগ সৃষ্টি করছিল। নাফিসার হাত কেঁপে উঠছিল, কিন্তু সাইমান তার হাত ধরে চোখে কোমল হাসি মিশিয়ে বলল, দেখো বউ, আমি এখানে আছি, শুধু অনুভব করো, আর বাকিটা আমার দিকে ছেড়ে দাও। নাফিসা ধীরে ধীরে বোঝালো যে সে তার সমস্ত লজ্জা, সমস্ত ভয় এবং সমস্ত আবেগ একসাথে দিয়ে দিচ্ছে। সে তার হাত কাঁপা কাঁপা হলেও সাইমানের প্রতি বিশ্বাস এবং ভালোবাসার প্রকাশ করছে। এই মুহূর্তে তার হৃদয় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল। সাইমান নাফিসার পাশে বসে তার চোখে চোখ রেখে বলল, এতটা লাজুক হতে হবে না, তাহলে তোমার নিজেরই আরো কষ্ট পেতে হবে, ভালোবাসার কষ্ট। নাফিসা আর লজ্জায় চোখ বুজে নিল। ঘরে ধীরে ধীরে সেই নিঃশব্দ আবহাওয়া তাদের আবেগের আড়ালে মিশে গেল। নাফিসা বুঝতে পারল এই মুহূর্তে কোনো লজ্জা বা ভয় নয়, শুধু ভালোবাসা এবং সংযোগী প্রয়োজন। নাফিসা তার হাত ধরে এবং নিজের শরীরের প্রতিটি আন্দোলন অনুভব করতে লাগলো। দেখো বউ, তুমি এখন এই মুহূর্তের জন্য তৈরি। সবকিছু আমি বুঝতে পারছি, তোমার সমস্ত আবেগের সঙ্গে যুক্ত আছে। তুমি নিজের হাতে কাঁপা কাঁপা হলেও সেটা ঠিক আছে। আমি তোমাকে নিয়ে সব বুঝতে পারছি, শুধু অনুভব করো, সব ঠিক আছে, আমি তোমার পাশে আছি। নাফিসা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। সে বুঝলো এই মুহূর্তে শুধুই আবেগ, প্রেম, বিশ্বাস এবং সংযোগী প্রয়োজন। ঘরটি তাদের ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল। তারা একে অপরের দিকে চেয়ে ধীরে ধীরে নিজেদের আবেগ প্রকাশ করতে লাগলো। এইভাবে পুরো ঘরটি তাদের ভালোবাসা এবং সংযোগের সাক্ষী হয়ে উঠল। নাফিসা তার হৃদয় দিয়ে সবকিছু অনুভব করলো। সাইমন তার পাশে বসে চোখে মায়া নিয়ে তার আবেগ গ্রহণ করলো। নিঃশব্দে কিন্তু গভীরভাবে তারা একে অপরের সঙ্গে মিলিত হলো। গাড়িটা এসে ধীরে থামলো রাশিদ ভিলার সামনে। সন্ধ্যার আলো ম্লান হয়ে এসেছে, চারিপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। সাইফান একবার পেছনে তাকালো। রিশা এখনো নিঃশব্দে কাঁদছে, গলা দিয়ে হালকা কোপানির মতো শব্দ বেরোচ্ছে, চোখ দুটো ফুলে গেছে, মুখটা ফ্যাকাশে। আর পাশে বসা জারিন চুপচাপ রিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, শান্ত করার চেষ্টা করছে। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই ভেতরে একটা ভারী নীরবতা নেমে এলো। সাইফান হালকা গলায় বলল, চলে এসেছি, নামো দুজন। রিশা সাইফানের দিকে তাকালো, চোখে অভিমান, কষ্ট আর একরাশ অপমানের ছাপ। এক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর কিছু না বলে দরজা খুলে নেমে দৌড়ে ভেতরের দিকে চলে গেল। তার পায়ের আওয়াজ মিলিয়ে যেতে সাইফান একটা ভারী নিঃশ্বাস ফেললো। জারিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল, তারপর ধীরে দরজা খুলে নামলো। দাঁড়িয়ে বলল, আপনি যেটা করলেন ঠিক করেনি সাইফান ভাই। সাইফান চমকে তার দিকে তাকালো। মানে? জারিন সোজা তাকিয়ে বলল, রিশা আকাশ ভাইকে ভালোবাসে অনেক দিন থেকে। আকাশ সবসময় এড়িয়ে চলেছে ওকে। আপনি যে ব্যবহারটা দিলেন এটা যে ঘটতে পারে আগের থেকে হয়তো বুঝতে পেরেছিল, এখন বুঝতে পারছি আকাশ ভাই নিজের জায়গায় ঠিক আছে, তার কষ্টটাও কম না। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। সাইফান জারিনের দিকে তাকিয়ে বলল। জারিন সাইফানের দিকে তাকিয়ে আবারও বলা শুরু করলো, আপনার ঠিক করার কাজটা ঠিক না বেঠিক জানি না, কিন্তু আপনি কি জানেন ও কতটা কষ্ট পেয়েছে? আপনি ওর ভাই, ওর ভরসার জায়গা, আজ আপনি ওর সবচেয়ে বড় ভয়টা সত্যি করে দিলেন। সাইফান চুপ, মুখের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কথা খুঁজে পাচ্ছে না। বুকের ভেতর কেমন এক অজানা ভার জমে উঠেছে। কিছুটা কঠিন গলায় বলল, রিশার ভাই হিসেবে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমার মনে হয় ওর ভালো হবে এভাবে। জারিন মাথা নেড়ে বলল, এত কিছু বললাম তবুও বুঝলেন না, সেম কথা আবার বলছেন। নিজে যেদিন এমন পরিস্থিতিতে পড়বেন সেদিন বুঝতে পারবেন সবসময় যা ভালো মনে হয় তা ভালো হয় না সাইফান ভাই। আপনি রাগে সিদ্ধান্ত নিয়েছেন, অনুভূতি দিয়ে না। ওর চোখের দিকে তাকাননি একবারও, না হলে বুঝতেন ওর কষ্ট কতটা গভীর। সাইফান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো। চোখের ভেতর কেমন যেন ধোঁয়াটে অন্ধকার জমে উঠেছে। মনে পড়ছে গাড়ির ভেতর রিশার ফুপিয়ে ওঠা শব্দ, কাঁপা কাঁপা কণ্ঠে ভাই বলা। মাথার ভেতর যেন কারো কণ্ঠ বাজছে, আপনি যেটা করলেন ঠিক করেননি। সে আস্তে বলল। আমি ভুল করলাম নাকি? জারিন কোমল গলায় বলল, ভুল না বলবো না, কিন্তু একটু কঠিন হয়ে গেছেন আপনি। রিশা ওর নিজের ভুলের শাস্তি আগে থেকেই পাচ্ছে, আর ওর ভুলটা মনে হয় কাউকে ভালোবাসা। ওকে বুঝতেন, সব শুনতেন, তারপর সিদ্ধান্ত নিতেন কোনো রিয়াকশন দেখানোর আগে।
কখনো কখনো মানুষকে বোঝানো ভালো, শাস্তি নয়। সাইফান নিচে তাকালো, তার বুকের ভেতর চাপা একটা ব্যথা জমে উঠছে, গলায় কিছু আটকে গেছে। কিন্তু আমি ভেবেছিলাম এটাই ওর জন্য সঠিক। জারিন মৃদু হেসে বলল, সবাই ভুল করে এই বেলায়, কিন্তু কেউ যদি পাশে দাঁড়িয়ে বোঝায় তখনই মানুষ শেখে। আপনি ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, অথচ ও আপনাকে সবচেয়ে বেশি দরকার এখন। এই কথাগুলো যেন সাইফানের বুক ভেদ করে ঢুকে গেল। হঠাৎ করে তার চোখের দিকে তাকিয়ে জারিনের মুখটা আলাদা লাগলো। কণ্ঠটা শান্ত কিন্তু দৃঢ়। চোখে মায়া আছে, এই মেয়েটাকে সে আগে এত মন দিয়ে দেখেনি, কিন্তু আজ হঠাৎ মনে হচ্ছে এই মেয়েটা শুধু কথা বলছে না, বরং তাকে ভেতর থেকে বুঝছে। সাইফান হালকা গলায় বলল, চশমা, তুমি ঠিক বলছো, হয়তো আমি একটু বেশিই কঠিন হয়ে গেছি। মানুষের ভালো থাকা চাইলে তার উপর নরম হতে জানতে হয়। সাইফান তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তার মনে হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি কাজ করলো। জারিনের কথা, তার শান্ত গলা, চোখের কোমলতা, সবকিছু মিলে কেমন যেন এক অজানা ভালো লাগা তৈরি হলো। তার কাঁধের ভার যেন একটু হালকা লাগছে, আবার হৃদয়ে কেমন উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে। গেটের পাশে দাঁড়িয়ে জারিন বলল, চলুন এখন ভেতরে যান, রিশা হয়তো আপনাকে দরকার। সাইফান ধীরে মাথা নেড়ে বলল। হ্যাঁ। জারিন হাঁটতে শুরু করলো, আর সাইফান তার দিকে তাকিয়ে রইল। মনটা অদ্ভুতভাবে নরম হয়ে এসেছে। সাইফান গাড়ির পাশে দাঁড়িয়ে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেললো, চোখ তুলে তাকালো জারিনের পিছু হাঁটা ছায়ার দিকে। সব সময় যা ভালো মনে হয় তা ভালো হয় না। সাইমনের বুকের উপর শুয়ে আছে নাফিসা। দীর্ঘ সময় নিঃশব্দ ভালোবাসা, স্নেহ আর গভীর ক্লান্তি যেন তাদের চারিপাশে বাতাসে মিশে গেছে। ঘরের ভেতর একটিমাত্র বাতি জ্বলছে, তার নরম আলোয় নাফিসার মুখটা আরো শান্ত, আরো কোমল লাগছে। সাইমন ধীরে ধীরে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, মাঝে মাঝে নাফিসার কপালে চুমু খাচ্ছে। কোনো শব্দ নেই, নাফিসা চোখ বন্ধ করে রেখেছে, কিন্তু সে অনুভব করছে সাইমনের প্রতিটা ছোঁয়ায় যত্ন মিশে আছে। সেই যত্নে তার বুকের সব ক্লান্তি যেন গলে যাচ্ছে। সে জানে এই মানুষটা শুধু তার জন্যই, তার প্রতিটা স্পন্দনের ভেতরে সাইমনের উপস্থিতি জড়িয়ে আছে। তুমি তো চুপ কেন বউ? সাইমন নিচু স্বরে বলল। নাফিসা একটু মাথা তুলে সাইমনের দিকে তাকালো, চোখে এক ধরনের মায়া, শান্তি। চুপ আছি কারণ আপনার বুকের উপর শুয়ে থাকলে মনে হয় পৃথিবীটা থেমে গেছে। সাইমন মৃদু হেসে নাফিসার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তাই নাকি? আমার বউ দেখি ভালোই কথা শিখে গেছে। সব কি আমার দেওয়া আদরের জোর নাকি? নাফিসা খানিক লজ্জা পেল সাইমনের কথায়। সাইমন সেটা দেখে হেসে দিল, তারপর আবারও বলল, পৃথিবী থেমে গেলে তো আমরা বাঁচবো না বউ। তবু যদি এমনই থেমে যেত সব, নাফিসা ফিসফিস করলো। তাহলে কোনো ভয় থাকতো না। সাইমন কিছু বলল না, শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সাইমন নরম গলায় বলল, চলো এবার উঠো, একটু ফ্রেশ হয়ে নি। নাফিসা উঠতে গেলে কমফোর্টের নিচে থাকা নিজের শরীরের দিকে তাকিয়ে আবার সাইমনের বুকের সাথে লেপ্টে গেল। সাইমন মৃদু হাসলো, তারপর তাকে উঠে একটা টাওয়েল নিয়ে নাফিসার গায়ে পেঁচিয়ে দিল, আলতো করে নিজের কোলে তুলে নিল। নাফিসা তার হালাল পুরুষের গলা ধরে বুকে মুখ গুজে দিল। সাইমন নাফিসার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, বউ, কার থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছো? তোমার এমন কিছু না আছে আমি দেখিনি কলেজে। নাফিসা আরেকটু গুটিয়ে গেল তার স্বামী নামক হালাল পুরুষের বুকে। সাইমন বাথরুমের ভিতরে নিয়ে এসে নিচে দাঁড় করিয়ে দিল, শাওয়ার অন করে দিল। তারপর সাইমন তার বউকে নিজ হাতে গোসল করিয়ে দিল। দুজনের মাঝে এমন এক নীরবতা যা কথার চেয়েও জোরালো, শুধু তাদের নিঃশ্বাস আর মাঝে মাঝে পানির শব্দ। সময় যেন থেমে গেছে, তারা যেন একে অপরের শান্তিতে ভাসছে। সাইমনের দেওয়া ছোঁয়া পেয়ে নাফিসা বারবার সেই ছোঁয়ায় কেঁপে উঠছে। গোসল শেষে নাফিসা যখন তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়ালো, তখন নিজের চোখে এক অদ্ভুত প্রশান্তি দেখলো। ক্লান্তি নেই, শুধু একরাশ নরম আলো। সাইমন তার পিছনে এসে দাঁড়ালো, নাফিসার ভেজা চুল কাঁধ থেকে সরিয়ে দিল। এর চোখ দুটো এমন উজ্জ্বল কেন আজ? সাইমন মৃদু স্বরে বলল। নাফিসা আয়নার দিকে তাকিয়ে বলল, হয়তো আপনার যত্নে ধুয়ে গেছে সব ভয়, আর ভালোবাসা মিশে আছে। সাইমন নাফিসার দিকে একবার তাকিয়ে বলল। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, আমি আসছি, ওয়েট। নাফিসা মাথা নেড়ে চুপ করে রইল, তার ঠোঁটে এক হালকা হাসি, চোখে শান্তি। সাইমন আলমারির দরজা খুলে ভেতর থেকে একটা ছোট গিফট ব্যাগ বের করলো। নাফিসা আয়নার সামনে চুল শুকাচ্ছিল, সাইমন কাছে এসে ব্যাগটার সামনে ধরলো। এটা তোমার জন্য। নাফিসা অবাক হয়ে তাকালো। আমার জন্য? সাইমন মাথা নাড়ল, ঠোঁটে হালকা হাসি। দেখো। নাফিসা ধীরে ধীরে ব্যাগটা খুললো, ভেতর থেকে একখানা পিঙ্ক রঙের গাউন বের হলো। চোখ দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, তারপর অবিশ্বাসের স্বরে বলল, এই ড্রেসটা, এটা তো আমি প্রথম দিন শপিংয়ে গিয়েছিলাম আপনার রিশা আর রুহির সাথে, তখন দেখেছিলাম। এটা তো অনেক দাম ছিল।
সাইমান মৃদু হেসে নাফিসার দিকে তাকালো। জানি তুমি তখন তাকিয়েছিলে ওটার দিকে, কিন্তু বলনি। আমি বুঝে গেছিলাম তোমার চোখে ওটার প্রতি কেমন টান ছিল, তাই কিনে রেখেছিলাম। ভাবছিলাম ঠিক সময়টাতে দেবো বউ। নাফিসা অবাক হয়ে চেয়ে রইল, চোখের জল চলে এলো অজান্তে। আপনি এমন কেন করেন? সাইমান নাফিসার হাতটা ধরলো, আলতো করে নিজের বুকে টেনে নিল। কারণ আমি চাই আমার বউয়ের হাসিটা যেন আমার হাতে থাকে। নাফিসা আর কিছু বলতে পারলো না, শুধু মৃদু হেসে মাথা নামিয়ে রাখলো সাইমানের বুকে। সাইমান বলল, চলো এখন রেডি হও, আজকে আমাদের এক্সক্লুসিভ ডেট। নাফিসা অবাক হয়ে বলল, ডেট এখানে? সাইমান চোখ টিপে বলল। হ্যাঁ, একটু পর নাফিসা যখন পিঙ্ক গাউন পরে আয়নার সামনে দাঁড়ালো, হালকা ওয়েভ করা চুল, গলায় এক ফোঁটা পারফিউমের ঘ্রাণ, চোখে শান্তি আর ঠোঁটে মৃদু হাসি। সাইমান দরজায় ভর দিয়ে দাঁড়িয়েছিল, শরীরে মিলিয়ে হালকা পিঙ্ক শার্ট, সাদা শর্টস। নাফিসাকে দেখে চোখের ভেতর ঝলকে উঠল ভালোবাসা। এগিয়ে এসে পকেট থেকে একটা পেন্ডেন্ট বের করে নাফিসা পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার সময় সাইমনের হাতে ছোঁয়া নাফিসার গলায় ঘাড়ে লাগছে। সেই ছোঁয়ায় নাফিসা নিঃশ্বাস দূরত্ব হয়ে যাচ্ছে। পরিয়ে দেওয়া হয়ে গেলে আয়নায় নিজেদের দেখে নিয়ে নাফিসার ঘাড়ে একটা চুম্বন এঁকে দিতে দিতে বলল, এই পৃথিবীতে যদি সৌন্দর্যের সংখ্যা কেউ বদলে দিতে পারে সেটা তুমি বউ। নাফিসা লজ্জায় নিচে তাকালো। রিশা দৌড়ে ঘরে ঢোকার পর দরজাটা বন্ধ করে দিয়েছে। সব চুপ, অদ্ভুত নীরবতা। দরজার ওপাশে কি হচ্ছে তারা কেউ জানে না। আর সেই না জানা আতঙ্কটা যেন দুজনের বুকে শূন্যতা তৈরি করছে। সাইফান ধীরে দরজায় হাত রাখলো, খুব আস্তে বলল, রিশা, দরজা খোল প্লিজ। ভিতর থেকে কোনো সাড়া নেই। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট একই অবস্থা। জোরে ডাকতে পারছে না, বাড়ির কেউ শুনলে বিপদ। তাই দরজার পাশে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। অবশেষে সাইফান হাল ছেড়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। নিঃশব্দ করিডোরে কেবল তার ভারী নিঃশ্বাসের শব্দ। আর পাশে দাঁড়িয়ে আছে জারিন, হাত দুটি বুকের উপর জড়ানো, চশমার ফ্রেমের পেছনে তার চোখগুলো অদ্ভুতভাবে ম্লান। সাইফান এক মুহূর্ত চুপ থেকে জারিনের দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ক্লান্ত, অস্থির, চিন্তায় ভরা মুখটা আজ যেন অন্যরকম লাগছে। চুলগুলো এলোমেলো, চশমা বারবার নেমে আসছে নাকে, কিন্তু সে ঠিক করার শক্তিটাও যেন খুঁজে পাচ্ছে না। এই দৃশ্যটা দেখতে দেখতে সাইফানের বুকের ভিতরে হঠাৎ করে কেমন ধক করে উঠল। তার দৃষ্টি অজান্তেই গভীর হয়ে উঠল। একটানা তাকিয়ে রইল জারিনের দিকে। জারিন প্রথমে খেয়াল করেনি, কিন্তু যখন করলো তখন ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। দুজনের চোখ এক হলো। জারিন ভ্রু কুঁচকে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? প্রশ্নে সাইফান মনে হলো চমকে উঠল, দ্রুত দৃষ্টি সরিয়ে নিল, গলা খাকারি দিয়ে বলল, না মানে আমি তাকাইনি, আমি তো ওই দরজার দিকেই তাকাচ্ছিলাম। জারিন ঠান্ডা গলায় বলল, দরজায় তো আমি না, সাইফান ভাই। বিষয়টা ধামাচাপা দিতে সাইফান তাড়াহুড়ো করে বলল, না মানে রিশার কথা ভাবছিলাম, ও কেন এত জেদ করলো, দরজা পর্যন্ত খুলছে না। জারিন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। স্বাভাবিক, ওর জায়গায় আমি হলে আমিও এমনটাই করতাম। মানে? সাইফান কপাল কুঁচকে তাকালো। জারিন চোখ বন্ধ করে বলল, আপনি যে ওর সাথে যা করলেন, কারো জায়গায় দাঁড়ালেই বিরাট আঘাত লাগে। সাইফান দরজার দিকে তাকিয়ে ফিসফিস করল। আমি তো শুধু ওকে ভুল থেকে দূরে রাখতে চেয়েছি। জারিন হালকা ঠোঁট কামড়ালো। তার চোখের আড়ালে কোথাও যেন মায়া জমে উঠেছে। ঠিক তখন সাইফান তাচ্ছিল্য ভরা মৃদু হাসি দিয়ে কথা বদলাতে চাইল। চশমা, একটা কথা বলো তো। জারিন ভ্রু তুলে তাকালো। কি? তোমার ওই স্কুল ঢেলা বান্ধবীটাকে কেমন করে রাগ ভাঙানো যায়? জারিন নিঃশ্বাস আটকে বলল। রিশা, রাগ ভাঙাতে চান? হ্যাঁ, জারিন একটু ভেবে হঠাৎ বলল, খুব সোজা, আকাশ ভাইয়ের সাথে মিল করিয়ে দেন, দ্বিতীয় সেকেন্ডে সব রাগ ভুলে যাবে। সাইফানের মুখ কালো হয়ে গেল। সে রাগ চাপা রাখতে রাখতে বলল, হ্যাঁ, অসম্ভব, আর কখনোই না। রিশাকে বোঝানোর কথা বলেছি, তার মানে এই না যা চাইবে তাই দিতে হবে ওকে দিয়ে আর ওই ছেলের কাছে। জারিন হাত তুলে থামিয়ে দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তো পুরো ভিলেনের মতো রাখছেন। একটু নীরবতা, তারপর জারিনের চোখে দুষ্টু ঝিলিক জ্বলে উঠল। রাতের নরম বাতাসে সমুদ্রের ঢেউয়ের শব্দ মিশে আছে। চারিপাশে চাঁদের আলোয় বালির উপর রূপালি ঝিলিক পড়ছে। আকাশে অসংখ্য তারা, চারিদিকে ফেয়ারি লাইটের নরম আলোয় সেই সমুদ্র পার এখন যেন স্বপ্নের রাজ্য।
সাদা, পিঙ্ক আর গোলাপি বেলুনে সাজানো চারিদিক, বাতাসে দুলছে হালকা রিবন। মোমবাতির আলোয় যেন সবকিছু নরম এক জ্যোতিতে ভাসছে। সাইমান নাফিসাকে কোলের মধ্যে নিয়ে হেঁটে আসছে সেই সাজানো জায়গার দিকে। চাঁদের আলোয় নাফিসার মুখটা যেন আরো উজ্জ্বল, চুলগুলো বাতাসে উড়ে এসে সাইমানের গাল ছুঁয়ে যাচ্ছে। লজ্জায় নাফিসা চোখ নামিয়ে নিচ্ছে, বুকের ভিতর কেমন যেন ধুকপুকানি। হঠাৎ মাথায় একটা চিন্তা, যদি কেউ দেখে ফেলে তাদের এই অবস্থায়। লজ্জায় মুখটা গুজে দিল সাইমানের বুকে। মাঝে মাঝে এক ফোঁটা সাহস নিয়ে চোখ খুলে চারিপাশে তাকাচ্ছে, কিন্তু কেউ নেই, একটা মানুষের চিহ্ন নেই পুরো সমুদ্র পাড়ে। নাফিসা থমকে গেল। এত নিস্তব্ধতা কেন? শুধু বাতাসে শো শো শব্দ আর দূরে ঢেউয়ের গর্জন। সেই শব্দে যেন রাতটা আরো মায়াবী হয়ে উঠেছে। সাইমান ধীরে ধীরে নাফিসাকে নামিয়ে দিল বালির উপর। নাফিসা নিচে নামতেই চারিপাশে সাজসজ্জা দেখে অবাক হয়ে গেল। চারিদিকে ঝুলছে ফেরি লাইটের পরপর স্ট্রিং, বেলুনগুলো চাঁদের আলোয় মৃদু আলোর প্রতিফলনে জলজল করছে। বালির উপর সাদা গোলাপের পাপড়ি ছড়ানো, আর মাঝখানে একটা কাঠের টেবিল, তার চারিপাশে ছোট ছোট মোমবাতি জ্বলছে। নাফিসার চোখ বড় হয়ে গেল, মুখে হাত দিয়ে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে রইল। এক মুহূর্ত পর পাশে তাকিয়ে দেখলো সাইমান নেই। বুকের ভেতর ধক করে উঠল। পেছনে ফিরে তাকাতে নিঃশ্বাস আটকে গেল নাফিসার। চাঁদের আলোয় কিছুটা দূরে সাইমান হাঁটু গেড়ে বসে আছে ওর সামনে। তার পিঙ্ক শার্টের হাতা গোটানো, নিচে সাদা থ্রি কোয়ার্টার প্যান্ট, হাতে একগুচ্ছ সাদা গোলাপ। বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে দুলছে। চাঁদের আলোয় তার মুখে নরম ছায়া পড়েছে, চোখে গভীর ভালোবাসার ঝিলিক। সেই আলোয় সাইমনকে যেন একদম অন্যরকম লাগছে। শ্যামলা গায়ের রঙে চাঁদের রূপালী আলো মিশে গিয়ে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছে। সমুদ্রের হাওয়ায় তার চুলগুলো নাচছে, ঠোঁটে হালকা হাসি, চোখে ভালোবাসা। নাফিসা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার স্বামী নামক হালাল পুরুষের দিকে। মনে হলো যেন সময় থেমে গেছে, ঢেউ থেমে গেছে, বাতাস থেমে গেছে। শুধু তাদের দুজনকে ঘিরে রয়েছে নিঃশব্দ রাত, চাঁদের আলো আর একরাশ অগাধ ভালোবাসা। সাইমন ধীরে ধীরে হাতের একগুচ্ছ সাদা গোলাপ নাফিসার দিকে এগিয়ে দিয়ে বলা শুরু করলো, বউ, my lips, they have been waiting for you. Give it to me, my little love. সাইমনের কথাটা শুনে নাফিসার গাল লাল হয়ে গেল। সমুদ্রের বাতাসে তার চুল মুখের উপরে এসে পড়েছে। সে হাত দিয়ে সরাতে গিয়েও থেমে গেল। সাইমনের চোখে যেভাবে তাকিয়েছে, তারপর এক হাত বাড়িয়ে দিল নাফিসার জন্য। নাফিসা থামলো, তার বুক ধুকধুক করছে। চাঁদের আলোয় সাইমনের চোখ আরো গভীর, আরো টান। সাইমন আবারও নরম গলায় বলল, এসো বউ, আজ রাতে শুধু তুমি আর আমি। নাফিসা মাথা নিচু করে তার সামনে দাঁড়ালো। সাইমন উঠে দাঁড়িয়ে এক হাত দিয়ে নাফিসার গাল ছুঁয়ে দিল। স্পর্শটা এতটাই কোমল যে নাফিসার চোখ ধীরে ধীরে বুঝে এলো। চারিপাশে শুধু ঢেউয়ের শব্দ, ফেরি লাইটের আলোয় নাফিসার মুখে যেন পুরো সমুদ্র পাড়ের মায়া জমে আছে। সাইমন ফিসফিস করে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমারই সাইমন। নাফিসা চুপ, তার নিঃশ্বাস গলা আটকে আছে। একটু পর ধীরে মাথা তুলল। দুজনের চোখে চোখ আটকে গেল ঠিক সেই মুহূর্তে। নাফিসা একটু থেমে বুকের ভিতর দুরু দুরু নিয়ে ধীরে ধীরে মুখ এগিয়ে এলো। সমুদ্রের হাওয়ায় তার চুল দুলছে। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, তারপর খুব আস্তে, খুব লাজুক মেধায় তার মাথা তুলল। চাঁদের আলোয় সাইমনের চোখে যে উষ্ণতা ঝিলিক দিচ্ছে, সেটা দেখে নাফিসার শ্বাস আটকে গেল। নাফিসা একটু এগিয়ে এলো, আর তারপর আস্তে একদম নরম ছোঁয়ায় নিজের ঠোঁট সাইমনের ঠোঁট ছুঁয়ে দিল। সাইমন চোখ বন্ধ করে ফেললো সঙ্গে সঙ্গে, যেন ঠিক এই মুহূর্তটির অপেক্ষাতেই ছিল। পিচি বউয়ের লাজুক নরম ঠোঁটের স্পর্শে তার পুরো শরীর কেঁপে উঠল এক ঝটকায়। সে অনুভব করলো তার ছোট্ট বউয়ের এই প্রথম সাহসী ছোঁয়া কতটা গভীর, কতটা কোমল, কতটা নিজের। নাফিসা প্রেম ভরা সেই ছোঁয়া কয়েক সেকেন্ড ধরে রাখলো, তারপর লজ্জায় ভয়ে যেন সরে আসতে চাইলো পিছিয়ে, কিন্তু সাইমন তাকে সরে যেতে দিল না। এক হাতে দ্রুত নাফিসার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। তার উষ্ণ হাতের টানে নাফিসার পা দুটো একটু উপরে উঠে গেল। সাইমন তাকে উঠে থাকা অবস্থায় আরো কাছে টেনে আনলো। আরেক হাত সে নাফিসার পিঠের পেছনে রাখলো শক্ত করে। সমুদ্রের বাতাসে নাফিসার শ্বাস কেঁপে উঠল। চুল সাইমনের কাঁধে পড়ছে, তার গাল লাল হয়ে উঠছে, আর সাইমনের বাহুর শক্ত করে ধরে রাখায় সে যেন পুরোপুরি তার মধ্যে গলে যাচ্ছে। সাইমন এক হাতের টানে তাকে আরো কাছে টেনে নিয়ে নরম গলায় ফিসফিস করলো, এভাবে সরে যেতে নেই বউ, তোমার এই প্রথম ছোঁয়া আমি একটুও ছাড়তে চাই না। বলেই সাইমন তার পিচ্চি বইয়ের ঠোঁটে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। নাফিসা কিছু বুঝে ওঠার আগেই স্বামী নামক পুরুষের সেই আকস্মিক গভীর স্পর্শে সে নিজেকে সামলাতে না পেরে দুহাত সাইমনের গলায় পেঁচিয়ে ধরল। সাইমন যেন পুরোটা সময় ধরে অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য। তার চুমুতে এমন এক উন্মাদনা, এক মত্ততা। দীর্ঘ সময় পর বইয়ের ঠোঁট ছেড়ে সাইমন এক মুহূর্ত নাফিসার মুখের দিকে তাকালো। নাফিসা চোখ বন্ধ করে দ্রুত শ্বাস নিচ্ছে, বুক উঠানামা করছে, তার ঠোঁট ভেজা, লালচে, কাপা। সে দৃশ্য দেখেই
সাইমনের চোখ আবারও তীব্র টান জ্বলে উঠল। নিজের বউকে এভাবে দেখলে কেই বা স্থির থাকতে পারে। সে এক ঝটকায় 2 হাতে নাফিসাকে তুলে নিল বুকে, যেন পৃথিবীর সব শক্তি তার হাতে জমা হয়েছে। নাফিসার 2 পা স্বভাবতই তার কোমর আঁকড়ে ধরল, হাত দুটো গলার পিছনে জড়িয়ে গেল। হঠাৎ এমনভাবে তুলে নেওয়ায় নাফিসা ভয় পেয়ে আরও শক্ত করে সাইমনকে আঁকড়ে ধরল। তার চুল বাতাসে উঠছে, নিঃশ্বাস থমকে যাচ্ছে, কিন্তু চোখ তুলতেই তার স্বামী নামক মানুষটি আরেকবার তার ঠোঁটে ঝুঁকে পড়ল। এবার চুমুটা আরও তীব্র, আরও দাবিদার, যেন সে নাফিসাকে 1 সেকেন্ডের জন্য দূরে রাখতে পারছে না। উন্মাদের মতো ঠোঁটে চুমু দিতে দিতে সাইমন এগিয়ে যেতে লাগলো সেই সুন্দর সাজানো টেন্টের দিকে, যেখানে ফেরি লাইটের নরম আলো, সমুদ্রের হাওয়ার মায়া আর চাঁদের আলো মিলে যেন আরেক জগৎ তৈরি করেছে। টেন্টের কাছে পৌঁছে সাইমন নাফিসার গাউনের চেন আলতো করে টেনে খুলে দিল। তার হাত নাফিসার পিঠ জুড়ে আস্তে ধীরে বুলিয়ে গেল, উষ্ণ স্থির দখল নেওয়া স্পর্শে। নাফিসার শরীর কেঁপে উঠল হালকা ভয়ে, লজ্জায় আর গভীর টানে। এভাবে ফাঁকা সমুদ্র পাড়ে স্বামীকে এতটা উগ্র, এতটা আবেগে ভরা দেখে নাফিসা কিছুটা ভয় পেয়ে গেল। সে সাইমনের গলা আঁকড়ে ধরে সরে যেতে চাইল, ফিসফিস করে ডাকলো, প্লিজ একটু। কিন্তু সাইমন তাকে ছাড়লো না। তার হাতের শক্ত বাঁধনে নাফিসা যেন পুরোপুরি তার বাহুর ভেতর চলে গেল। কিছুক্ষণ পর সাইমন নিজেই নাফিসার ঠোঁট ছেড়ে দিল। টেন্টের ভেতরে ফুল ছড়ানো জায়গাটায় হাঁটু গেড়ে বসে নরমভাবে নাফিসাকে নামিয়ে দিল বালির উপর, বিছানো নরম কাপড়ের উপর। তারপর পাশে ঝুলে থাকা একটা ফিতে আলতো টান দিতে চারিদিকে পর্দা ঝুলে নেমে এলো, আর সাথে সাথে উপর থেকে ঝরে পড়লো সাদা গোলাপের পাপড়ি। পাপড়িগুলো নাফিসার মাথা, কাঁধ, গাউনের উপর পড়ে সে যেন আরও স্বপ্নীল হতে লাগলো। নাফিসা অবাক হয়ে চারিপাশে তাকিয়ে রইল, চোখে বিস্ময়ে, ঠোঁটে কাঁপা হাসি। সাইমন এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। এক মুহূর্ত চেয়ে রইল বউয়ের মুখের দিকে। সমুদ্রের আলো, ফেরি লাইট, চাঁদের প্রতিফলন সব যেন নাফিসার মধ্যেই জমা হয়েছে। তারপর সে নাফিসার জামার কাঁধ ধরে আলতো টান দিল, ধীরে ধীরে খুলে দিল জামাটা। নিজের শার্টও একইভাবে খুলে টান দিয়ে এক কোণে ফেললো। নাফিসার কানের কাছে মুখ নিয়ে এসে সাইমন ফিসফিস করে বলল, কি ভেবেছিলে বউ? তোমার হালাল পুরুষ এতটা কেয়ারলেস? খোলা মাঠে তোমাকে এভাবে আদর করব আর প্রাইভেসি রাখবো না? ঝাপসা হলেও এই পর্দার আড়ালটা শুধু আমাদের জন্যই। নাফিসার গাল লাল হয়ে উঠল। ঠিক কথা বলতে গিয়েও কথাটা গলায় আটকে গেল। তারপর সাইমন ধীরে ধীরে তাকে আধা শোয়া করে দিল ফুল ছড়ানো বিছানায়। নিজে নেমে এলো তার উপর। কোনো তাড়াহুড়ো নয়, কোনো রূঢ়তা নয়। নাফিসার গলায় মুখ গুজে আস্তে আস্তে সমস্ত ভর পিচ্চি বইয়ের উপর দিয়ে উন্মাদের মতো নিজের ভালোবাসা প্রকাশ করতে লাগলো। বাতাসে সমুদ্রের শব্দ, চাঁদের আলো, পর্দার আড়াল, ফেরি লাইটের মায়া, সব মিলিয়ে সেই মুহূর্তটা নাফিসা আর সাইমনের হৃদয়ের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ব্যক্তিগত, সবচেয়ে ভালোবাসায় মোড়া রাত হয়ে উঠল। পর্দার আড়ালে এই সাদা গোলাপের পাপড়ি ধীরে ধীরে নেমে এলে নাফিসা হালকা নিঃশ্বাস ফেলে চোখ বুজে রইল। সারা রাতের ক্লান্তি, লাজ আর অতিরিক্ত আবেগ মিলেমিশে যেন শরীরটা দুলে উঠছিল। সাইমন তার কপালে ছোট্ট একটা চুমু এঁকে উঠে বসলো, নরম গলায় বলল, চলো বউ, ঠান্ডা একটু পানিতে নেওয়া দরকার। তোমাকে তো পুরো লাল করে ফেলেছে। নাফিসা লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলল। তার সাইমনের পিঙ্ক কালারের শার্টটা জড়িয়ে বসে পড়ল। টেন্টের পর্দা সরাতেই ঠান্ডা সমুদ্রের বাতাস শরীর ছুঁয়ে গেল। রাতের চাঁদ সে একই রূপালী শান্ত, আর যেন ওদের দুজনের সুখের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূরে ঢেউগুলো মোলায়েম শব্দ তুলছে। সাইমন নাফিসার হাতটা ধরে কাছে টেনে বলল, একটু পানি ছুঁয়ে আসো না। ভয় নেই, আমি আছি। নাফিসা মাথা নাড়ল। এভাবে রাতে যদি কেউ দেখে ফেলে? সাইমন মুচকি হাসল। কেউ নেই, পুরো বিচটা বুক করে রেখেছি তোমার জন্য। চলো। দুজনে বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে এলো। নাফিসা জড়সড় ভাবে হেঁটে যাচ্ছে, সেটা দেখে মৃদু হেসে সাইমন এক হাত দিয়ে নাফিসাকে কাঁধে তুলে নিল। নাফিসা চমকে উঠল। এভাবে কাঁধে তুলে নেওয়ায় শার্ট হাঁটু থেকে অনেকটাই উপরে উঠে গেছে। লজ্জায় মুখ ডুবিয়ে দিল তার হালাল পুরুষের গলায়। সাইমনের এর ভিতর কোনো প্রতিক্রিয়া নেই। ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেঁটে যাচ্ছে সমুদ্রের দিকে। সমুদ্রের কাছে এসে নাফিসাকে নামিয়ে দিল। নাফিসা ঠান্ডা পানির স্পর্শে প্রথমে কেঁপে উঠলেও এখন খেলতে লাগলো। আর সাইমন আরেকটু এগিয়ে গেল সামনে। নাফিসাকে অল্প পানিতে থাকতে দেখে সাইমন নাফিসার দিকে তাকিয়ে গলা সুর একটু উঁচু করে বলতে লাগলো, হাঁটু পর্যন্ত নেমে আসো, বেশি ভেতরে না। তোমার ঢেউয়ের ভয় আছে জানি। নাফিসা ঠোঁট ফুলিয়ে বলল, আমার ভয় নেই। নেই। সাইমন নাফিসার দিকে এগিয়ে এসে পেছন থেকে হাত রাখতে নাফিসা কেঁপে উঠল। সাইমন হেসে উঠল। এই যে তোমার কাঁপুনি, এটা ঢেউয়ের জন্য না, আমার জন্য, ঠিক না? আই হেট ইউ। নাফিসা পানি ছিটিয়ে দিল তার দিকে। ঢেউয়ের ঠান্ডা জল ছিটকে পড়তে সাইমন অবাক হয়ে গেল।
নাফিসা আবারও এক মুঠো জল তুলে ছুঁড়ে মারল। এই যে শাস্তি আমাকে সারা রাত জ্বালানোর। সাইমন থামল না, সে সরাসরি গিয়ে নাফিসা 2 হাত চেপে ধরল। এত সাহস হয়েছে বউ? নাফিসা হাসি চেপে বলল। এটা তো শুরু। দুজনা ঢেউয়ের ধাক্কায় তুলে উঠল। নাফিসা আবারও সরে যেতে চাইলে সাইমন একটানে তাকে কাছে টেনে নিল। নাফিসার চুল ভিজে সাইমনের গালে লেগে আছে। তাদের হাসি ঠাট্টা পানির খেলা সব মিলিয়ে মুহূর্তটা যেন একেবারে অন্যরকম হয়ে উঠল। একসময় নাফিসা পা পিছলে হঠাৎ ঢেউয়ে হেলে পড়তেই সাইমন তাকে কোলের মধ্যে তুলে নিল। তোমার মতো পিচ্ছিদের সমুদ্রে ছেড়ে দিলে কি হয় জানো? সে এই গম্ভীর ভঙ্গিতে বলল। নাফিসা হাত দিয়ে তার বুক চাপড়ে বলল। ছাড়েন আমায়, আমি পড়ে যাইনি। জানি, তবুও ফেলতে নেই, তুমি আমার বউ। সাইমন নাফিসাকে কোলে নিয়ে একটা ডুব দিল। নাফিসা ভয়ে সাইমনের সাথে আরো নিজেকে মিশিয়ে নিল। সাইমন নাফিসার দিকে তাকালো। এবার পিঙ্ক কালারের শার্টটা শরীরের সাথে মিশে গেছে, সেটা দেখে সাইমন চোখে আবার ঘোর লেগে গেল। কিন্তু ফের মুহূর্তে নাফিসাকে থরথর করে ঠান্ডায় কাঁপছে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে নিজেকে কন্ট্রোল করলো। নাফিসাকে কোলেই রেখে ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে যেতে লাগলো। নাফিসা ভেজা হাত তার কাঁধে রাখতে সাইমন ফিসফিস করে বলল। তোমাকে কোলে না আমার সবচেয়ে প্রিয় কাজ। নাফিসা লজ্জায় মাথা গুজে দিল তার বুকে। রিসোর্টে ঢুকতে সফট লাইটিং, সেন্টের হালকা ঘ্রাণ আর সম্পূর্ণ নির্জনতা সব মিলিয়ে রাতটাকে আরো শান্ত লাগছিল। রুমে ঢুকে সাইমন তোয়ালে এগিয়ে দিল নাফিসার দিকে। চেঞ্জ করে নাও, ঠান্ডা লাগবে। ওয়েট করো, আমি করে দেব। আচ্ছা চলো একসাথে করি, সময়ের অপচয় কম হবে। আর তুমি চাইলে আর একবার ওয়াশরুমে বাসা করতে পারি। কেবল 2 বার হয়েছে, সন্ধ্যা থেকে রাতের ভিতর। আমার বহুত এনার্জি আছে বউ, চলো এনার্জি খরচ করি আবার। নাফিসা সাইমনের হাত থেকে তোয়ালে ছো মেরে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। পিছনে ঘুরে একবার তাকিয়ে জোরে চিল্লিয়ে বলে উঠল। অসভ্য ডিএসপি সাহেব, দিন দিন লুচ্চা হয়ে যাচ্ছেন আপনি। ওকে এভাবে যেতে দেখে সাইমন শব্দ করে হেসে দিয়ে নাফিসার মতো করে জোরে বলে উঠল। বউ, তোমার কাছে লুচ্চা না হলে 34 বছর ধরে বসে রেখে এত এনার্জি খরচ করবো কোথায়? কিছুক্ষণ পর সাইমনও চেঞ্জ করে এলো। দুজন যখন বিছানায় শুতে গেল, নাফিসা চুপচাপ সাইমনের দিকে তাকিয়ে রইল। সাইমন হাসলো। কি দেখছো? এভাবে রাতভর আমাকে ভ্যালু দিলে খারাপ লাগে। সাইমন তার চুলগুলো আলতো সরিয়ে দিয়ে বলল। তোমাকে যেভাবে ডিজার্ভ করো সেভাবেই সবসময় আদর করব। তুমি আমার দায়িত্ব, ভালোবাসা, শান্তি সব। নাফিসার চোখ চকচক করে উঠল। সে ধীরে সাইমনের বুকে মাথা রাখলো। একসময় সমুদ্রের হাওয়ার মতো শান্ত নিঃশ্বাসে দুজনে ঘুমিয়ে গেল। পরদিন সকাল ভোরে, রাত গভীর হওয়ার অনেক পর শেষ রাতের ঘুমটা যেন একটু বেশি গভীর হয়েছিল। নাফিসা সেই পরিচিত অভ্যাসে সাইমনের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে, 2 হাত জড়িয়ে ধরেছে তাকে। আর সাইমনও ওকে শক্ত করে বুকের কাছে টেনে রেখেছে, যেন কেউ না ছুতে পারে, যেন পৃথিবীর সমস্ত নিরাপত্তা তার বাহুতেই বন্দি। ভোরের আলো তখনও পর্দার ফাঁক বলে ঠিকমতো ঢোকেনি। রুমে হালকা ঠান্ডা নিস্তব্ধতা। হঠাৎ সেই নীরবতাকে ভেঙে টিং টিং করে ফোনটা বেজে উঠল। সাইমন খানিক বিরক্তি নিয়ে চোখ খুলল, তবুও নাফিসার কোমল মাথাটা নিজের বুক থেকে সরালো না। সেই হাতটা নাফিসাকে আগলে রেখে আরেক হাত দিয়ে পাশের টেবিলে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল। স্ক্রিনে তাকাতেই মুখ থেকে বের হয়ে উঠল। সাইমনের মুখের ভঙ্গি বদলে গেল। ফোন কানের কাছে ধরে শান্ত সম্মানিত গলায় বলল। আসসালামু আলাইকুম স্যার। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো। ওয়ালাইকুম আসসালাম। 1 সেকেন্ড নীরবতা। তারপর স্যার হালকা উদ্বিগ্ন কণ্ঠে বললেন। সরি ইয়াংম্যান, আমি জানি তোমরা দুজন এখন খুব গুরুত্বপূর্ণ সময় পার করছো। তোমাদের এই মুহূর্তটা ভাঙতে চাইনি, কিন্তু কেসটা খুব সেন্সিটিভ। তোমার উপস্থিতি বাধ্যতামূলক। তোমাকে এখনই রওনা দিতে হবে, ইমিডিয়েটলি। সাইমন চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। এই সময় এই অবস্থায় নাফিসাকে রেখে যাওয়া, এটা তার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু দায়িত্ব তো দায়িত্বই। সংক্ষেপে কথাবার্তা শেষ করে ফোন কেটে রাখলো। ধীরে ধীরে নাফিসার দিকে তাকালো। মেয়েটা কেমন করে যেন তার বুকের মধ্যে লেপ্টে শুয়ে আছে, যেন সারাটা পৃথিবী তার মধ্যে। সাইমনের বুকটা অদ্ভুত কষ্টে ভরে উঠল। নার্ভস, এখনই কেমন যেতে হবে? নিজেকেই বলল সে। ধীরে ধীরে উঠে বসলো, কিন্তু নাফিসাকে আঘাত না দিয়ে খুব সতর্কভাবে তাকে শুইয়ে দিল বালিশে। তারপর নাফিসার কপালে চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে একটা লম্বা চুমু দিল। সাইমন একদম নরম ব্যথা মেশানো চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনে হচ্ছিল এভাবে তাকিয়েই থাকবে সারা জীবন যদি পারে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বাস্তবতা তাকে টেনে তুলল। ওকে রেডি হতে হবে। ইউনিফর্ম পরে রেডি হতে হতে সবকিছু করতে করতে তার ভিতরে একটা যুদ্ধ চলছিল।
একজন স্বামী বনাম একজন পুলিশ অফিসার, দুরকম দায়িত্ব, দুরকম পথ, কিন্তু দুটোই তার জীবনের অংশ। শেষবারের মতো প্রস্তুত হয়ে সাইমন রুমে ফিরে এলো। নাফিসা তখনও ঘুমাচ্ছে, মুখে সেই শিশুসুলভ শান্তি। নাফিসার পাশে বসলো, ঠোঁটে শুকনো একটা চুমু দিয়ে চলে আসতে গেলে কিন্তু ঠিক তখনই হঠাৎ নাফিসার হাতটা এগিয়ে এসে সাইমনের হাত চেপে ধরল। ঘুমের মধ্যেও যেন সে অনুভব করেছে সাইমন চলে যাচ্ছে। সাইমন থমকে গেল, মৃদু হাসল। সে হাসিতে ছিল অফুরন্ত মায়া। নাফিসার হাতের উপর নিজের ঠোঁট ছুঁয়ে খুব ধীরে বলল, ঘুমাও পিচ্ছি বোতল, আমার পিচ্ছি বউ, খুব তাড়াতাড়ি চলে আসবো। আমারও মন চাইছে না তোমাকে ছাড়া এক মুহূর্তে যেতে, কিন্তু আমি একজন ডিএসপি অফিসার, দায়িত্ব আছে, সেটা পালন করতেই হবে। নাফিসা কেমন করে যেন একটু চোখ খুলল, আধো ঘুমে ফিসফিস করে বলল, যেও না প্লিজ। এই দুটা শব্দ সাইমনের বুকের ভিতর ছুরি চালানোর মতো হলো। সে নাফিসার কপালে আবারও একটা চুমু দিল, এবার আরো গভীর, আরো টান টান অনুভূতিতেই ভরা। ফিরে আসবো তো বউ, আমার কাছে দোয়া থাকবে, আর তুমি ভালো থেকো। নাফিসাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। টেবিলের উপর আগে থেকে একটা সুন্দর ভাঁজ করা চিঠি রাখা। সেই চিঠিটার দিকে তাকিয়ে সাইমন হাসল। কঠিন গম্ভীর পুলিশ অফিসার সাইমন তার বউয়ের জন্যে হাতে লেখা চিঠি রেখে যাচ্ছে। এটাই তার ভালোবাসার আরেক রূপ। সেই চিঠিটা তুলে নাফিসার হাতের কাছে রেখে দিল, যেন ঘুম ভাঙতেই প্রথম এটা তার চোখে পড়ে। তারপর দরজার পাশে দাঁড়িয়ে পুরো রুমটা আরেকবার দেখে নিল। এই রুমেই তার শান্তি, তার পৃথিবী, তার নাফিসা। দরজা খুলতে গিয়েও একবার পিছনে তাকালো। নাফিসা অশান্ত ঘুমে কুঁকড়ে আছে। সাইমনের বুকটা আরেকবার মোচড় দিল। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করছে। ড্রাইভার সালাম দিয়ে দরজা খুলে দিল। সাইমন গভীর শ্বাস নিল, নিজের দৃঢ়তা জড়ো করলো, আর রওনা হলো মিশনের পথে। সূর্যের নরম আলো পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। সাদা চাদর বিছানার একপাশে চাপা ভাঁজ। নাফিসার ঘুম ভাঙতে সে হাত বাড়িয়ে পাশের দিকে চাপড়ালো। খালি চোখ মেলে তাকিয়ে দেখলো সারা রাত পাশে থাকা মানুষটা নেই। তার বুকের মধ্যে হালকা শূন্যতা ঢুকে গেল। সে তাড়াতাড়ি উঠে বসলো, নিজের জামা ঠিক করলো। ঠিক তখন টোকা। দরজার বাইরে থেকে নরম গলায় কেউ বলল, ম্যাম, আপনি জেগে উঠেছেন? নাফিসা দরজা খুলে দেখলো রিসোর্টের সেই স্টাফ দাঁড়িয়ে আছে, তার হাতে একটা খাম। স্যার একটা জরুরি কাজে খুব ভোরেই বের হয়ে গিয়েছেন ম্যাম। যেতে যেতে আপনাকে এই চিঠিটা দিতে বলেছেন। নাফিসার বুকটা কেমন যেন ধক করে উঠল। খামটা নিয়ে আস্তে করে দরজাটা বন্ধ করলো। চিঠিটা কাপা হাতে উল্টে পাল্টে দেখলো, সামনে বড় করে লেখা। তার নিঃশ্বাস আটকে গেল। তোমার ডিএসপি সাহেব বলছে আজ এই চিঠিটা লিখছে খুব তাড়াহুড়োর মাঝে, আর লিখতে লিখতে বুকের ভেতর কেমন একটা খালি লাগছে, কারণ হঠাৎ করে একটা জরুরি মিশন পড়ে গেছে, যা এখনই এই মুহূর্তে আমাকে যেতে হবে। আমার পিচ্ছি বউ, আমি কতদিনের জন্য যাচ্ছি সেটা এখনো নিশ্চিত না। এটুকু শুধু জানি, তোমাকে না দেখে, তোমার সাথে কথা না বলে, তোমার হাসিটা না শুনে এক সেকেন্ডও ভালো লাগবে না আমার। কিন্তু দায়িত্ব কখনো কখনো মানুষের ব্যক্তিগত সুখের আগেও দাঁড়ায়। তাই যাচ্ছে, তোমাকে ফেলে রেখে যাচ্ছি বলে মনে হচ্ছে যেন নিজের একটা অংশ তোমার কাছে রেখে গেলাম। তুমি নিজের খুব খেয়াল রাখবা, বউ, যত্ন করে সাবধানে, একদম আমার লক্ষ্মী বউয়ের মতো করে। আর তোমার পরীক্ষা ঠিক মতো মনোযোগ দিয়ে দেবে। আমি পাশে না থাকলেও তোমার প্রতিটা উত্তর লেখার সময় মনে মনে তোমার হাতটা ধরে থাকবো। মিশন শেষ হলে যত তাড়াতাড়ি পারবো তোমার কাছে ফিরে আসবো, এইটুকু কথা দিলাম। আর একটুও বাথরুমও করবা না। তোমাকে আমি খুব ভালো চিনি, চোখের আড়াল হলেই নানা রকম বোকামি করতে শুরু করো, কিন্তু না, একদম না। সারাক্ষণ আমার পাশাপাশি থাকবা, বাসায় গিয়ে তার সাথেই থাকবা, তার কথা শুনবা, কখনো একা একা বাইরে বের হবে না। আর সকালে খাওয়া দাওয়া ঠিক মতো সেরও রেডি হয়ে নিও। বাইরে তোমার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, তারা তোমাকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়ে আসবে। সব ব্যবস্থা করে রেখেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাকে ফোনে পাবে না। এই মিশনের সময় ফোন অফ রেখে চলতে হবে, কিন্তু এইটুকু মনে রাখবা, ফোন অফ থাকলেও তোমার সাইমন তোমার কথাই ভাববে সবসময়। তোমার মুখটাই চোখে ভাসবে, তোমার কণ্ঠটাই কানে বাজবে, তোমার হাসিটাই মনে পড়ে মনটা ব্যথা করবে। তুমি শুধু একটু শক্ত থেকো। আমি ফিরে এলে সব রাগ, সব অভিযোগ আমি হাসি মুখে শুনব। তোমার সাথে আবার আদর করব, লজ্জা দেব, কোলেও নেব, সবই করব। শুধু এই কয়েকটা দিন আমার ছোট্ট বউটা নিজেকে একটু সামলে রাখবে, এটুকুই চাওয়া। তোমার সাইমন। ফেব্রুয়ারির শেষ দিকে সকাল। শীতের মৃদু ছোঁয়া এখনো বাতাসে রয়ে গেছে, তবে রোদটা একটু একটু করে উষ্ণ হতে শুরু করেছে। পর্দার ফাঁক গলে হালকা আলো পড়েছে নাফিসার ঘরের পড়ার টেবিলে। জানালার বাইরে কুয়াশা জমা।
ঠান্ডা বাতাসে রোদের ছায়া যেন দোল খাচ্ছে। পাখির ডাক, রাস্তার দূর থেকে ভেসে আসা রিকশার টুংটাং, সব মিলিয়ে খুব শান্ত, খুব নির্জন একটা সকাল। কিন্তু এই শান্ত সকালের সাথে মিশে আছে একটা অদৃশ্য শূন্যতা। নাফিসা পড়ার টেবিলে বসে আছে, সামনে ছড়িয়ে রাখা বই। আজ তার এইচএসসির শেষ পরীক্ষা। হাসির দিন হওয়া উচিত ছিল, স্বস্তির দিন হওয়া উচিত ছিল, কিন্তু নিঃশব্দে টুপটুপ 2 ফোঁটা পানি পড়ল বইয়ের উপর। পানির দাগটা মিশে যেতে যেতে কাগজের রং গাঢ় হয়ে উঠল। বিন্দু বিন্দু ও গোল ছাপ ছড়িয়ে গেল ও পৃষ্ঠা জুড়ে। নাফিসা দ্রুত চোখ মুছল, তবুও আরেক ফোঁটা গড়িয়ে পড়ল। সে চোখ বুজে ফেলল, বুকের ভিতর কেমন করে যেন মোচড় দিয়ে হ্যালো উঠল। বন্ধুরা, পরবর্তী পার্ট খুব DSP তাড়াতাড়ি সাহেব। আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।